নমস্কার। গল্পের তরীতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পের তরীতে আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প ফল্গু ধারা। আমাদের প্রতিদিনকার পথে কত ঘটনা ঘটে, কত মানুষ আসে যায়। যারা পথ হতে সরে যায় তাদের কাউকে আমরা একেবারেই হারিয়ে ফেলি, ভুলে যাই। আবার কাউকে কখনো সম্পূর্ণ বিস্তৃত হতে পারিনি, কারণে অকারণে মনে পড়ে যায়। আর হারানোর ক্ষতিটা যেন বড় বেশি লাগে, কত তীব্র অনুভূতি কোমল হয়ে আসে। সন্ধ্যা মেঘের মতো আস্তে আস্তে মিলিয়ে যায়। আবার তুচ্ছ কোনো ঘটনা চিরদিনের মতো মনে দাগ রেখে যায়। ছোটবেলার কথা ভাবতে গেলেই আমার সবপ্রথম মনে পড়ে তুষার মামির কথা। তিনি সকলের মধ্যে থেকেও কেমন যেন অসাধারণ ছিলেন। আর তার সেই সাদা পাথরে গড়া প্রতিমার মতো মুখে এমন একটা মহিমময়ী ভাব ছিল যে আমাকে অভিভূত করে দিত। কিংবা সেটা হয়তো আমার অভিভূত হইবারই বয়স। নইলে সকলেই তো তুষার মামিকে দেখেছে। মুগ্ধ হওয়া তো দূরের কথা, সকলের মুখেই তার সম্বন্ধে বিরুদ্ধ আলোচনাই শুনেছি। আমার অন্য মামিরা বলতেন তুষার বউয়ের নাকি অত্যন্ত অহংকারী স্বভাব। কেউ বলতেন রূপের, কেউ বলতেন বিদ্যের। তাছাড়া আর তো অহংকার করবার ভগবান তার জন্য রাখেননি কিছু। আমি তাকে দেখি আমার মামার বাড়িতে, একরকম আশ্রিতার মতো। দুঃসম্পর্কের জ্ঞাতিদের বউ তিনি। স্বামী নাকি তার তখন নিরুদ্দেশ। বুড়ো এক শ্বশুর ছিলেন। আমার মামার বাড়ি থেকে খানিকটা দূরে তাদের পুরনো আমলের দোতলা কোঠা। অনেক জায়গা ভেঙে চুরে গিয়েছে। সেইখানে তুষার মামি প্রতিদিন দুবেলা শ্বশুরকে খাবার নিয়ে গিয়ে খাইয়ে আসতেন। পরের অন্ন গ্রহণ করতে তার লজ্জা ছিল না, কিন্তু পরের বাড়িতে এসে প্রতিদিন পাত পেতে খেতে তার নাকি অপমান বোধ হতো। রান্নাঘরের পিছন দিয়ে একটা রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে গেলে তুষার মামিদের বাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত। রান্নাবান্না শেষ হলেই ভাত বেড়ে নিয়ে বাড়ির একটা ছোট ছেলেকে সঙ্গে করে তিনি শ্বশুরকে খাওয়াতে যেতেন। একদিনের জন্য তার ব্যতিক্রম হতো না। পরে শুনেছিলাম তুষার মামির শ্বশুর মারই ছোট কাকা নাকি ভয়ানক মাতাল ছিলেন বলেই মামি সেখানে থাকতে পারতেন না। সত্যি তার রাজরানীর মতো গম্ভীর মুখের ভাবে আশ্রিতার দীনতা একেবারেই স্পর্শ করত না। তাই পরের বাড়ি থাকাটা যেন তাকে মোটেই মানাতো না। আমার ছেলে বয়সের কল্পনাপ্রবণ মনে হতো ইচ্ছে করলেই তুষার মামি এক্ষুনি অদ্ভুত একটা কিছু করে ফেলতে পারেন। সকলে দেখবে যাকে আমরা নেহাত সাধারণ মেয়ে ভেবেছি সে এক ছদ্মবেশিনী রাজকন্যা। শ্বেত হস্তি এসে পিঠে তুলে নিয়ে যাবে। এমন আরও সব রূপকথায় পড়া ঘটনার সঙ্গে তুষার মামিকে মিলিয়ে অনেক কিছু কল্পনা করেছি। তুষার মামিকে আমি দেখেছিলাম মাত্র মাস চারেক। তারপরেই তার জীবননাট্যের শেষ জবনিকা পড়ে গেল। বাবার সঙ্গে থাকতুম দূর প্রবাসে। জ্ঞানে প্রথম বাংলাদেশে আসি 13 বছর বয়সে। দীর্ঘকালের ব্যবধানে মার আবার সন্তান সম্ভাবনায় বাবা ব্যস্ত হয়ে আমাদের মামার বাড়ি পাঠিয়ে দেন। দাদামশাই দিদিমা তখনও বেঁচে। আসবার সময় আমার যে কি একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল তা বর্ণনাতীত। ছোটবেলায় জীবনটা আমার বেশিরভাগ কেটেছে বইয়ের মধ্যে, তাই সব জিনিসে কল্পনার রং চড়িয়ে দেখা আমার স্বভাব ছিল। তাই প্রথম মামার বাড়ি যাওয়া ও বাংলাদেশ দেখার মধ্যে যে উত্তেজনা ছিল তা আমার বয়সের মেয়েরা ঠিক অনুভব করতে পারবে না।
মাকেও দেখলাম বাসা থেকে আসবার আগে কদিন ধরে যে বিষণ্ণ নিরানন্দ ভাব ঘিরে রেখেছিল সেটা গাড়িতে ওঠবার সঙ্গে সঙ্গে কমে এলো। খানিকটা দূর যেতেই বাপের বাড়ির আত্মীয় স্বজনের কথায় ছোটবেলার খুঁটিনাটি গল্পে একেবারে মেতে উঠলেন। বাবা প্রথমটা না হু করে উত্তর করছিলেন, একটা সময় দেখলাম ঘুমিয়ে পড়েছেন। বাবার মুখের দিকে চেয়ে কষ্ট হলো। আহা, আমরা না হয় নতুন জায়গায় যাব, কত সব নতুন কিছু দেখব বলে এত আনন্দ হচ্ছে, কিন্তু বাবাকে তো আবার দুদিন পরে এই পথ দিয়ে একলা ফিরতে হবে। আমাদের মিরাটের বাসায় বাবা আছেন, অথচ আমরা নেই, এ কথা যেন ভাবাই যাচ্ছিল না। কিন্তু মার আনন্দেও দোষ দেওয়া যায় না। মা নাকি এই 9 বছর পরে বাপের বাড়ি যাচ্ছেন। যেমন আমার তেমন তো তারও, বরং আরো বেশি। ভাই বোন দাদা দিদি আরো কত কি তার কাছে, যা আমার নেই। বাবা ঘুমিয়ে পড়ার পর মার সঙ্গে চুপি চুপি গল্প করতে করতে মামার বাড়ি প্রায় সকলকেই চিনে নিলুম, এবং মনে সন্দেহ রইল না। দিদিমা দাদু মামা মাসিদের কথা তো ছেড়েই দাও, গ্রামের সকলের সঙ্গেও তেমন আর নতুন করে পরিচয় করতে হবে না। মার নতুন ঠান্দি, রাঙাখুড়ি, পদ্ম দিদি, বিপিন ভাইপো ও বাড়ির ছোট কাকা আর রাজীব দাদাকে অনায়াসেই চিনে ফেলতে পারবো। এমনকি সন্দেশের দোকানে চিন্তামণি ময়রাটাকে পর্যন্ত, যদি বেঁচে থাকে। মা তো বললেন তখনই খুব বুড়ো ছিল। মা বললেন চিন্তামণির ছোট ছেলে লালমোহনের সঙ্গে মা নাকি ছোটবেলায় অনেক খেলেছেন। আশ্চর্য রকমের অবাক হয়ে যায়। মার এখনকার এই জীবনের সঙ্গে এই কথাটাকে যেন কিছুতেই খাপ খাওয়ানো যায় না। মার এদিকটা যেন একটা চাবি দেওয়া বন্ধ বাক্স ছিল, হঠাৎ ডালা খুলে গিয়ে সব একসঙ্গে ছড়িয়ে পড়তে চায়। এত কথাই বা মার সঙ্গে কবে কইতে পেয়েছি। সেখানকার সেই রুটিন বাঁধা সময়ে লেখাপড়া, সেলাই, গান ইত্যাদির ফাঁকে ফাঁকে মাকে যতটুকু পেতাম তাতে সম্পূর্ণতা ছিল না। কোনো কোনো ভদ্রমহিলা বেড়াতেও আসতেন মাঝে মাঝে, তাদের সঙ্গে মার যা গল্প সে আমি মুখস্থ বলে দিতে পারতাম। এমনি কেতাদুরস্ত একঘেয়ে কথাবার্তা। মামার বাড়ি গিয়ে কি করতে হবে না হবে সেসবও কিছু শিক্ষা হলো, যদিও সেটা নেহাত গণ্ডগ্রাম নয়, কলকাতারই কাছাকাছি একটা জায়গা। তবু বাংলাদেশের পল্লীগ্রাম তো, আমাদের দূর দূরান্ত প্রবাস জীবনের সঙ্গে অনেক প্রভেদ। গাড়ি থেকে নেমেই সেটা কিছু কিছু বুঝতে পারলাম। আমরা আসবো বলে পাড়ার অনেক লোক মামার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলেন, কারণ মার বাপের বাড়ি আসাটা একটা অপ্রত্যাশিত ঘটনা। গাড়ি থেকে নামতেই একটু যেন হাসাহাসির ভাব দেখলাম সকলের মধ্যে। দমে গেলাম বেশ কিছু। একেই তো আমার মুখ ছোড়া স্বভাবের জন্য এত লোক দেখেই ঘাবড়ে গিয়েছিলাম, তারপরেই হাসাহাসি। পরে জেনেছিলাম বাবার আদর করে দেওয়া প্রকাণ্ড ডলটা কোলে করে নামাই নাকি আমার ভয়ানক ভুল হয়ে গিয়েছিল। অত বড় লম্বা মেয়ে ফ্রক পরে চুলে রিবন বেঁধে পুতুল কোলে গাড়ি থেকে নামা, এসব দিকে লোকের চোখে বিষদৃশ্য ঠেকবে মা বুঝতে পেরেছিলেন, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারেননি। বাবা ফিরে যাবার পর আমি বেশিরভাগ সময় শাড়ি পরে কাটিয়েছি। প্রণাম আশীর্বাদ নানা প্রকার কাণ্ড কারখানা একটু কমতেই দিদিমা আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, মেয়ে যে তোর মাথা ছাড়ালো কমলি, খুব তো মেম তৈরি করছিস দেখছি, সাহেব জামাই পাবি তো? মা হাসলেন। দিদিমাকে দেখলে মোটেই মনে হয় না আমার মায়ের মা। ছোটখাটো রোগা গড়ন, ক্ষণক্ষণে গলা, তবে বেশ হাসি খুশি ভাব, মোটের উপর মন্দ লাগে না। এই সময় প্রথম দেখি তুষার মামিকে।
একটা থামের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, চলো মীরা, হাত মুখ ধোবে। মাকে সুন্দরী বলে আমার মনে মনে বেশ কিছু গর্ব ছিল। তুষার মামিকে দেখে সে গর্ব অনেকটাই কমে গেল। ওর এই তুষারের মতো সাদা রঙের জন্যই নাকি এই নাম। বড় হয়ে মনে হতো মনটাও তার চির তুষারাবৃত। তার সঙ্গে ঘরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। তিনি আমার হাত থেকে পুতুলটা নিয়ে একটা আলমারির মাথায় তুলে রেখে বললেন, এটা এখন এখানে থাক, পরে খেলা করো, বুঝলে? এসে মুখ ধুয়ে জামা টামা ছাড়বে। শাড়ি নেই তোমার? বললাম, আছে আমার সুটকেসে, কিন্তু সিল্কের। সিল্কের? আচ্ছা তা হোক। তোমরা অনেকদিন পরে এসেছো কি না, নানা রকম লোক আসবে দেখতে। শাড়ি পরে থাকলে বেশ দেখাবে, কেমন? নেহাত বোকা ছিলাম না। উদ্দেশ্য যে খালি ভালো দেখানোতেই নয়, কিছু কিছু বুঝলাম। সেই মুহূর্তেই তুষার মামিকে খুব আপনার বলে মনে হলো। এই তুষার মামির কথা মার মুখে আগে শুনিনি। মোটে নাকি 7 বছর তার বিয়ে হয়েছে। তার পক্ষে কিন্তু একটু বড়ই দেখায়। মার সেই রাজীব দাদার স্ত্রী ইনি। রাজীব মামা নাকি চিরকালই একটু উড়ো উড়ো স্বভাবের। অনেক বয়স পর্যন্ত অবিবাহিত থেকে হঠাৎ বাড়ির লোককে না জানিয়ে এই বিয়ে করে আনেন। হয়তো মামির অসাধারণ রূপ তার কারণ। তারপর কিছুকাল বেশ ভালোভাবে নাকি সংসার করেছিলেন, চাকরিও করেছিলেন কিছুদিন। তবে বাপ মাতাল বলে বাপের সঙ্গে তার বনতো না। মাঝে মাঝে ঝগড়া করে পালিয়ে যেতেন। এখন প্রায় 1 বৎসর হলো আর আসেননি। গ্রামের রাষ্ট্র যে সন্ন্যাসী হয়ে নাকি এক সাধুর সঙ্গে চলে গেছেন। কিন্তু তলে তলে সকলেই বলতো বিদেশি দলে নাকি যোগ ছিল তার, পুলিশের ভয়ে লুকিয়ে আছেন। কিন্তু মামিকে আর কেউ ভালো চোখে দেখতে পারল না। যেন এই দুর্ঘটনার জন্য মামিই দায়ী। মামির শ্বশুর দুবেলা খেতে বসে এমন সব দুর্বাক্য বলতেন, আমার রাগে মনে হতো মামি যদি ভাত নিয়ে না আসেন, বুড়ো না খেয়ে শুকিয়ে থাকে তো বেশ হয়। আমি আসার পর থেকেই মামির সঙ্গে আসাটা আমার অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল। এই পথটুকু মামিকে একলা নিজস্ব করে পাবো সেই লোভে। একদিন রাত্রে বুড়ো এমন বেয়াত্তার হয়ে থাকতেন যে খাবার ছড়িয়ে বাটি গ্লাস ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে একাকার করতেন। মামির কিন্তু বিরক্তি দেখিনি। তিনি নিঃশব্দে বাসনগুলো কুড়িয়ে নিয়ে চলে আসতেন। আমি প্রায় জিজ্ঞেস করতাম, মামি, তোমার রাগ হয় না? তিনি আমার মুখের দিকে চেয়ে হাসতেন। সকলের থেকে তার হাসিটা যেন আলাদা ছিল, কেমন লজ্জা করত। কোনোদিনই বা বলতেন, গুরুজনের ওপর কি রাগ করতে আছে, সহ্য করতে হয়। এই শিক্ষাই তো তার ছিল। কিন্তু শেষকালটা যা করলেন তা যেন রহস্যাচ্ছন্ন হয়ে রইল আমার কাছে। আমার নিজের বড় মামিমাকে কিন্তু মোটেই ভালো লাগতো না। সবসময় তার মুখে চোখে একটা ব্যঙ্গ বিদ্রুপের ভাব লক্ষ্য করেছি। মার সঙ্গে অবশ্য তার পরিহাসেরই সম্বন্ধ, কিন্তু পরিহাস আর উপহাস এক জিনিস নয়, সেটা তখন বেশ বুঝতে পারতাম। আমি সর্বদা তুষার মামির কাছে থাকতে ভালোবাসতাম বলে বড় মামি প্রায়ই নানা রকম কথা বলতেন। একদিন স্পষ্টই বললেন, বিদুষী কলাবতীর কাছে দিন রাত্রি থেকে থেকে মেয়েটির তোমার পরকাল ঝরঝরে হয়ে গেল ঠাকুরজি। এই বেলা সাবধান হয়েও। আমি তো বাড়ির একটা মেয়েকেও ওদিক মারাতে দিই না। মা হেসে বললেন, তুষার বউ নাকি বোনার কাজ বেশ জানে, তাই শেখে ভাই। লেখাপড়ার দফা তো গয়া হচ্ছে বসে বসে, একটা কাজের যদি চর্চা থাকে মন্দের ভালো। বড় মামি মুখ টিপে হেসে বললে, ভালো হলেই ভালো।
বলে চলে গেলেন। মার মুখের দিকে ভয়ে ভয়ে তাকালাম, কিন্তু মা বারণ করলেন না কিছু। আর একদিন দিদিমার বঞ্ঝি, মার পদ্ধতিটি আমাকে আড়ালে ডেকে বললেন, দিন রাত্রির ও ছুরির সঙ্গে ফুসফুস গুজগুজ করিস কিসের লা? ওর সঙ্গে মিশো না বাছা, পেটে ওর অনেক শয়তানি। আমার কিন্তু মনে হলো আসলে তুষার মামির দোষ ছিল না। রাজীব মামা চলে যাওয়াতে উনি গলগ্রাস হয়েছিলেন বলেই সকলের জাতক্রোধ। সমবয়সীদের সঙ্গে মিশবার চেষ্টা করেছি, কোথায় যে বাঁধে বুঝতে পারি না, কিন্তু মিশতেও পারিনি। তাই সকলের বারণ সত্ত্বেও আমার এই নিরাপদ আশ্রয়টি আঁকড়ে ধরে রইলাম। মা বলতেন তুষার মামি স্বামীকে দেবতার মতো দেখেন। তখন ঠিক বুঝতে পারতাম না, কিন্তু কিছু যেন অনুভব করতাম। কখনো কোনো সময়ে আমার সঙ্গে গল্প করতে করতে রাজীব মামার কথা উঠলে মুখটা যেন তার আলো হয়ে উঠত। একদিন বললেন, মীরা, তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। তুমি এখানকার মেয়েদের মতো পাকা নাও, এইরকম সরল মেয়েই আমার পছন্দ হয়। অথচ বড় মামি মেজো মামি যখন তখন বলতেন, এত বড় মেয়ে তোমার, কি ন্যাকা ঠাকুরজি। তুষার মামির গলায় একটা লকেট দেওয়া সরু সোনার চিনহার ছিল। আমার যেমন সব সৃষ্টি ছাড়া প্রশ্ন ছিল। একদিন বললাম, আচ্ছা মামিমা, রাজি মামা কিরকম দেখতে ছিলেন? মামি একটু ইতস্তত করে লকেটটা খুলে দেখালেন। ছোট্ট ফটো, ভালো বোঝা গেল না, মুখটা তো ভালোই মনে হলো। মামি লকেটটা বন্ধ করে মাথায় ঠেকিয়ে সেমিজের মধ্যে নামিয়ে দিলেন। তারপরেই অন্য কথা পেরে সে কথা চাপা দিয়ে ফেললেন। নিজেকে প্রকাশ করতে চাইতেন না তিনি মোটেই। রাজী মামা যে তাকে এত দুঃখের মধ্যে ফেলে রেখে গেছেন তার জন্য অনুযোগ করতেন না কখনো। মাসের মধ্যে 2টি দিন ছিল তুষার মামির ছুটি। ওর শ্বশুর শহরে যেতেন পেনশন আনতে। কোন বন্ধুর বাড়ি উঠতেন জানি না, পরদিন আসতেন। পেনশন যা পেতেন তাতে নাকি তাদের দুজনের স্বচ্ছন্দে চলে যেতে পারত। শুধু মদ খেয়ে নষ্ট করতেন বলেই ওদের এত কষ্ট। এমনি একদিন সন্ধ্যাবেলা একটা হ্যারিকেন হাতে করে তুষার মামি আমায় বললেন, মীরা, একবার যাবে আমার সঙ্গে ও বাড়ি? আমি আশ্চর্য হয়ে বললাম, কেন, আজকে তো ছোট ঠাকুরটা নেই। তা হোক, এমনি চলো না, ঠাকুর ঘরে আলো দিয়ে আসবো, আজ লক্ষ্মী পুজো কিনা। আমরা বেরোচ্ছি, পদ্মমাসি হেঁকে বললেন, কি গো, কোথায় যাওয়া হচ্ছে ভর সন্ধ্যাবেলা? এত সামান্য কথায় ভয় পাবার কি আছে? দেখলাম তার মুখটা ভয়ে নীল হয়ে গেছে। শুকনো গলায় বললেন, আজ লক্ষ্মী পুজো, ঠাকুর ঘরে একবার সন্ধে দ্বীপ দেব, তাই। আমরা বেরোতেই শুনলাম পদ্মমাসির গলা, লক্ষ্মীর কপাল আজ ফিরল বড় বউ। বলে না সে, রাখালি কত খেলাই দেখালি। 7 জন্মে তো এসব হুঁশ হয় না। 2টি ধিঙ্গি হয়েছেন সমান, কমলি মেয়ের রাখেরটি খেলে। আর কি বললেন কে জানে, আর শুনতে পেলাম না। আমিও কিন্তু সেদিনকার ব্যবহার ভালো বুঝতে পারলাম না। ও বাড়ি গিয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে, ঠাকুর ঘরে প্রদীপ দিয়ে বেরিয়ে এসে মামিমা হঠাৎ আমার হাতটা চেপে ধরে বললেন, তুমি একবারটি এখানে একলা থাকতে পারবে মীরা? লক্ষ্মী মেয়ে, আমি শুধু ওপরটা দেখে আসব। সত্যি কথা বলতে কি, এই অন্ধকার পুরো বাড়ির দিকে চেয়ে আমার সাহসে কুলোলো না। ভয় ভয় বললাম, আমিও চাই না। মামিমা কেমন যেন ব্যাকুল হয়ে বলে উঠলেন, না না লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, তুমি আলোটা নিয়ে থাকো, আমি এমনি যাচ্ছি একবারটি, পারবে না?
কি মিনতির স্বর! বুকের রক্ত হিম হয়ে এলেও ঘাড় নেড়ে সম্মতি দিলাম। মামিমা অন্ধকারের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। একটু পরে যখন এলেন, স্পষ্ট দেখলাম হাত পা ঠকঠক করে কাঁপছে, গলার স্বরও কাঁপা। বললেন, মীরা, লক্ষ্মী মেয়ে, আমি ওপরে গিয়েছিলাম, বলো না কাউকে। তুমি যদি আমায় একটুও ভালোবাসো, বলো না, তাহলে ভয়ানক বিপদ হবে। বলবে না বলো? এই আমার হাত ছুঁয়ে বলো। এরকম কথাবার্তা তার মুখে কখনো শুনিনি। ঘাড় নেড়ে রাজি হলাম, কিন্তু মনের মধ্যে খটকা থেকে গেল। গেলেই বা উপরে, নিজেরই তো বাড়ি, এতে দোষ কি? আজও বুঝতে পারি না কি হয়েছিল সেদিন। আরও একদিন ছোট্ট কুত্তাকে ভাত দিতে গিয়ে আমায় বললেন, মীরা, একটু দাঁড়া, আসছি আমি। বলে ওদের যে একটা গোয়ালের চালা ছিল তার পাশ দিয়ে কোথায় চলে গেলেন। যখন এলেন, দেখি মুখ রাঙা, চোখ ছলছলে ভারী, আর চুলে গায়ে ছোট ছোট খড়ের কুটি লেগে রয়েছে। মুখ দেখে প্রশ্ন করতে সাহস হলো না। মনে হলো খড়ের কাদায় পড়ে কেঁদেছেন নাকি। কদিন পরে হঠাৎ একদিন সকালে উঠে দেখি বাড়ির যেন কিরকম একটা বিশ্রী থমথমে ভাব। সকলেই চুপ। মা আমাকে ডেকে বারণ করে দিলেন, তুষার মামির ঘরে যেন না যাই বা তার সঙ্গে না মিশি। একটু পরে বড় মামি এলেন আমাদের ঘরে। বললেন, দেখলে তো ঠাকুরজি, তখনই বলেছিলাম তোমার ভাই সাদা মন, ওসব বুঝতে পারোনি। ওই দুঃখে রাজীব ঠাকুরপো দেশত্যাগী হলো, নইলে অমন সুন্দরী বউ আপনি পছন্দ করে বিয়ে করলে মানুষ কি আর অমনি ছেড়ে চলে যায়? মা গম্ভীরভাবে বললেন, কি জানি বড় বৌদি, মানুষ চেনাই দেয়। প্রতিমার মতো মুখ, দেখে কে বলবে তার ভেতরে পাপ আছে। বড় মামির দেখলাম যেন খুব খুশি খুশি ভাব। বললেন, ওগো, ওই রূপ দেখে সবাই মজে, জন্ম জন্ম যেন এমনি কুৎসিত হই বাবা। ছোটদের কাছে কেউ কিছু না বললেও দেখলাম জানতে কারোর বাকি নেই ব্যাপারটা। আমি বোকা। মামাতো বোন বিভা আমারই বয়সী হবে। আমায় চুপি চুপি বললে, জানিস তুষার কাকি রাত্রিরে চুপি চুপি কোথায় চলে গিয়েছিল, ভোরবেলা এসেছে। আমি থতমত খেয়ে বললাম, তাতে কি হয়েছে ভাই? বিভা, মিনা, শৈলী ঠেলাঠেলি করে হাসতে লাগলো। বললে, কি বোকা রে মিরিটা, তুষার কাকি খারাপ মেয়ে মানুষ, ওই জন্যই তো আমরা মিশি না, বুঝলি? খারাপ মেয়ে মানুষের অর্থ ভালো করে বোধগম্য হবার বুদ্ধি আমার ছিল না তখন। তবু কি যেন একটা অজানা আশঙ্কায় হাত পা ঠান্ডা হয়ে এলো। রান্নাঘরে দুধ খেতে গিয়ে দেখি পদ্মমাসি রান্না চাপিয়েছেন। অন্যদিন তুষার মামি রান্না করেন। আমার কেন জানি না চোখে জল এলো। দুধ না খেয়েই পালিয়ে এলাম। পদ্মমাসি পিছন থেকে তাড়া দিয়ে উঠলেন, চলে গেলে ক্যানলা, দুধ খেয়ে যা। বাবা, কমলির মেয়ে যেন ধিঙ্গি অবতার, রূপসী হলেই অনেক ঠাড় হয়। তুষার মামির ওপর একটা অবোধ অভিমানে আমার সমস্ত দিন বারে বারে চোখে জল আসছিল। কেন তিনি অত ভালো হয়েও খারাপ মানুষ হলেন? যদি খারাপ মানুষ হলেন, কেন আমাকে অত ভালোবাসলেন? সমস্ত দিন তুষার মামিকে কেউ খেতেও ডাকলে না। একবার দেখছিলাম ভাড়ার ঘরের পাশের ছোট্ট ঘরটায়, যেখানে রাজ্যের পুরনো লেপ তোষক, ভাঙা বাক্স টাক্স গাদা করা আছে, চুপ করে বসেছিলেন জানালায়। আমার একবার মনে হচ্ছিল ঠিক যেন সেই অশোক বনের সীতার ছবিটা। সারা দিনই বাড়িতে একটা চাপা কথাবার্তা, তলে তলে কি যেন সব কাণ্ড ঘটতে লাগলো।
সন্ধ্যাবেলা আবার বিভা হাঁপাতে হাঁপাতে এসে বললে, জানিস রে, তুষার মামিকে আর আমাদের বাড়ি রাখবে না। দাদু টাদু সবাই বলেছেন। আমি বাহিরের ঘরের পিছনের জানলা দিয়ে শুনলাম লুকিয়ে লুকিয়ে। দাদু বললেন, খারাপ দৃষ্টান্ত নাকি? দৃষ্টান্ত মানে কি রে? আমার তখন মানে বলবার অবস্থা নয়। কানে একটা কথা বাজছিল, এ বাড়িতে আর রাখা হবে না। বললাম, তাহলে কোথায় থাকবেন? বিভা অবজ্ঞায় ঠোঁট উল্টে বললে, যেখানে ইচ্ছে। ছোট দাদুও তো বলেছেন, বাড়ি ঢুকলে জুতো পেটা করব হারামজাদিকে, বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বোধহয়। পরদিন সকালে কিন্তু আর কিছু চাপাচাপি থাকলো না। তুষার মামি নাকি নিজেই চলে গেছেন রাত্রে। শুধু তাই নয়, দিদিমার বাক্স থেকে নাকি 10টা টাকা চুরি করে নিয়ে গেছেন। এখন যার যা ইচ্ছে হলো তাই বলতে লাগলো। বিন্দু ঝি পর্যন্ত বললে, ওনার পেটে পেটে অনেক ছেলানি গো। আমি বলি উনি ঘরের বউ, আমি ঝি মনীষী, বললে ভালো দেখাবে না, তাই চুপ করে থাকি। এই কদিন আগে রেতের বেলা দেখি কাপড়ের তলায় কলা পাতে মুড়ে কি নিয়ে হনন করে চলেছেন পুকুর ঘাটের পানে। আমি বলি, হ্যাঁ গা বৌদিদি, রাত দুপুরে কোথায় যাচ্ছ? দেখে যেন ভূত দেখলে এমন চমকানি। বললে, এই ছেলেদের এটো পাতা কখানা নিয়ে একেবারে ঘাটে যাচ্ছি গা ধুতে। রান্নার পরে গা না ধুলে ঘুম আসে না, যা গরম। আমি বলি, হবেও বা, কিন্তু কেমন সন্দেহ হলো। চোখে না দেখলে তো কিছু বলতে নেই মা। কে নাকি পাড়ার একজন গিন্নি একদিন ভাঙা শিব মন্দিরের ওখানে লুকিয়ে দুজন মানুষকে কথা বলতে শুনেছিলেন। এমনি আরো সব ছাইপাশ কথা। এরপর এক বাক্যে স্থির হয়ে গেল, ওই রকম খারাপ স্ত্রীলোক গ্রামে আর নেই। বিদেয় হয়েছে, লোকের হাড় জুড়িয়েছে, না হলে নাকি গায়ে সর্বনাশ হতো। কিন্তু গ্রাম থেকে বিদেয় তিনি হননি। একটু বেলা হলেই সে কথা জানা গেল। চৌধুরীদের চণ্ডী মণ্ডপ বলে একটা ভাঙা মতন দালান ছিল মামার বাড়ির কাছে। তার মধ্যে খুঁজে পাওয়া গেল তুষার মামিকে। কড়ির গায়ে ঝাড় লণ্ঠন ঝোলাবার যে বড় আংটা লাগানো ছিল, তাতেই দড়ির ফাঁস লাগিয়ে গলায় দিয়ে ঝুলছেন। সে কি বিভৎস! অত সুন্দর মুখ ওরকম হয়ে যায়? এ শুধু দেখেছি বলেই বিশ্বাস করতে পারি। তারপর যেন একটা ঝড় বয়ে গেল মামার বাড়ির ওপর দিয়ে। পুলিশ এলো, দারোগা এলো, পাড়ার লোক ভেঙে পড়ল। মামারা ছোটাছুটি করতে লাগলেন। মাকে সকলে বারণ করেছিল দেখতে, তবু নাকি ছাদ থেকে দেখেছিলেন। ভয় কেবল মূর্ছা হতে লাগলো মার। ভোর রাত্রে শুনলাম আমার নাকি একটা ভাই হয়েছিল মরা। মার শরীরও খুব খারাপ, অনেক ডাক্তার আসতে লাগলো। এর জন্য সবাই তুষার মামিকে দায়ী করতে লাগলো। আমারও তখন সে কথা মনে হয়েছিল। ভাইটিকে দেখতে পেলাম না বলে এত কষ্ট হয়েছিল যে তুষার মামিকে হারানোর দুঃখ কমে গেল। রাগ হলো তার ওপর। তিনি এসব কাণ্ড না করলে তো মার কিছু হতো না। বড় হয়ে বুঝেছি, যার যা নিয়তি তা ঘটবেই। যার কপাল মন্দ সেই নিমিত্তের ভাগী হয় মাত্র। তুষার মামি এমনি দুর্ভাগিনী ছিলেন যে মরেও কারোর করুণা পেলেন না। এরপরই আমরা বাবার সঙ্গে মিরাটে চলে এলাম। মার অসুখ শুনে তিনি ছুটে গিয়েছিলেন। আসবার সময় দিদিমা কাঁদতে লাগলেন। বললেন, বাবা বড় মুখ করে রেখে গিয়েছিলেন, আমার কপাল মন্দ তাই এমন হলো। বাবা অবশ্য মুখে বললেন, আপনি কি করবেন, যা ভাগ্যে ছিল হবে তো। কিন্তু আর কখনো পাঠাননি আমাদের মামার বাড়ির দেশে। যা গিয়েছি কলকাতায় ছোট মামার বাড়ি। মা একদিন তুষার মামির কাহিনী বলছিলেন বাবাকে। বাবা শুনে বললেন, তোমাদের নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। মন্দ হলে গলায় দড়ি দেবেন কেন?
চলে গেলেও তো পারতেন। মা বললেন, হয়তো সাহস হয়নি, নয়তো যার ভরসায় যাবে সে উপযুক্ত নয়। বাবা বললেন, তাকে ভালো হবার সুযোগ না দিয়ে লাঞ্ছনা করে সকলে মৃত্যুর দিকে ঠেলে দিলে। তুমি সৎসাহস দেখিয়ে এখানে নিয়ে আসতে পারলে বুঝতুম। মা হাসলেন, বললেন, দেখনি তাই বলছো, তাহলে হয়তো শেষ পর্যন্ত আমাকেই গলায় দড়ি দিতে হতো। বাবা কি উত্তর দিলেন শুনিনি। বললেন, মীরা, এক গ্লাস জল আনো। এশিয়ার সে কথা শুনলাম না। রহস্যময়ী তুষার মামি আমার কাছে চির রহস্যই রয়ে গেলেন। কত দিন চলে গেল, আজও মামার বাড়ির সেই রান্নাঘরের রোয়াকটা স্মরণ করলেই মনে হয় তুষার মামি মুখ বাড়িয়ে হেসে বলছেন, কি মীরা, দুধ খাবে? মুখ ধোয়া হয়েছে? ধপধপে মুখ, আগুন তাতে রাঙা হয়ে উঠেছে। আর সেই ফোটো দেওয়া লকেটটা সকালের রোদ পড়ে ঝকঝক করছে। সেই প্রতিমার মতো মুখ, সে কি কলঙ্কিনীর? মৃত্যুমলিন বিভৎস ভয়ানক মুখ, সে যেন আর কারণ, আমার তুষার মামির নয়। কিছুদিন পরে চিঠিতে শুনলাম রাজি মামা নাকি ইচ্ছে করে পুলিশে ধরা দিয়েছেন। মরুককে যাক, কে তার কথা নিয়ে মাথা ঘামায়? আমার তুষার মামি যখন নেই তখন আর। গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হলো। আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প ফল্গু ধারা। গল্পটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।